1926 সালের একটি গ্রীষ্মের দুপুর রোমের এক বিশাল প্রাসাদে মুখোমুখি বসে আছেন পৃথিবীর দুই প্রান্তের দুই সম্পূর্ণ বিপরীত মেরুর দুজন মানুষ। একদিকে সাদা আলখাল্লা আর লম্বা সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ, যার দু চোখে বিশ্ব শান্তির স্বপ্ন এবং হৃদয়ে অজাত শত্রু শাশ্বত এক আধ্যাত্মিকতা। আর তার ঠিক উল্টো দিকে বসে আছেন এক সুঠামদেহী এক নায়ক, যার বুটের আওয়াজে তখন কাঁপছে সমগ্র ইতালি, যার দু চোখে বিশ্বজয়ের উগ্র বাসনা। হ্যাঁ, একদিকে শান্তিনিকেতনের ঋষি মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর অন্যদিকে ফ্যাসিবাদের জনক নিষ্ঠুর শাসক বেনিটো মুসোলিনি। তা কি কথা হয়েছিল তাদের মধ্যে? কেন নোবেলজয়ী বিশ্বকবি প্রশংসা করেছিলেন সেই মানুষটিকে যার দুহাত রক্তে রাঙানো ছিল? আজ আমরা এই অস্বস্তিকর সত্যের ব্যবচ্ছেদ করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুবার ইতালিতে গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন 1925 সালে, আর দ্বিতীয়বার গিয়েছিলেন 1926 সালে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝ বরাবর একটি সময়ে তিনি ইতালিতে পরিভ্রমণ করেছিলেন। আর সে সময় ইতালির একচ্ছত্র অধিপতি যিনি ছিলেন তার নাম মুসোলিনি। আপনারা সকলেই জানেন যে এই মুসোলিনি শোষণ এবং হিংসার এক বিশেষ উপায় তিনি তৈরি করেছিলেন, যার নাম ফ্যাসিবাদ। যে মতবাদের অন্যতম তিনটি বৈশিষ্ট্য হল: এক, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন; দুই, একনায়কতন্ত্রের অন্ধ অনুসরণ; আর তিন, উগ্র জাতীয়তাবাদকে সর্বাত্মক সমর্থন। তার সত্যি কথা হলো এটাই যে রবীন্দ্রনাথ যখন ইতালি পরিভ্রমণ করেছিলেন তখন কিন্তু তিনি ইতালির রাজনৈতিক অবস্থা, ইতালির শাসক বেনিটো মুসোলিনির রাজনৈতিক আদর্শ, তার কার্যকলাপ, এসব সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন না। 1925 সালের 22শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর জেনোয়া থেকে ইতালির মিলান শহরে তিনি পৌঁছলেন। মনে রাখতে হবে যে সেখানে তার দোভাষিকের কাজ করেছিলেন ফর্মিকি নামে একজন ইতালীয় ভদ্রলোক, যিনি ক্রমাগত ইতালি সম্পর্কে, ইতালির শাসন ব্যবস্থা সম্পর্কে, ইতালির শাসক বেনিটো মুসোলিনির সম্পর্কে যিনি ক্রমাগত বিভিন্ন ভুল তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন। ফলস্বরূপ যথারীতি কবিগুরু সেখানে একাধিক বক্তৃতায় মুসোলিনির ভূয়সী প্রশংসা করলেন। অল্প কিছুদিন সেখানে তিনি অবস্থান করে অসুস্থতার কারণে সেখান থেকে তিনি প্রথমবারের মতো বিদায় নিলেন। পরের বছর 1926 সাল কবিগুরুকে ইতালি আবার আমন্ত্রণ জানালো। বলা বাহুল্য, এই আমন্ত্রণ জানানোর পিছনে ছিল একটা বৃহত্তর ষড়যন্ত্র। মুসোলিনি তিনি ভালো করেই জানতেন যে রবীন্দ্রনাথের মতো বিশ্ববরেণ্য মানুষের স্বীকৃতি তার ফ্যাসিস্ট শাসনের জন্য আন্তর্জাতিক স্তরে কতটা বড় সার্টিফিকেট হতে পারে। সুতরাং তিনি কবিকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে সাদর আমন্ত্রণ জানালেন। 1926 সালের 12ই মে রবীন্দ্রনাথ ঠাকুর আবার ইতালি পৌঁছলেন। তাকে দেওয়া হলো অভাবনীয় রাজকীয় সম্মান। কবির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো। ইতালির বাড়িগুলির দেওয়ালে দেওয়ালে তার ছবি টাঙানো হলো। এই অতি আতিথেয়তা আসলে ছিল মুসোলিনির প্রচার যন্ত্রের বা প্রোপাগান্ডা মেশিনের একটা সুপরিকল্পিত চাল। অবশেষে 31শে মে মুসোলিনির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হলো। ইতিমধ্যে ইতালির বিশেষ বিশেষ জায়গা রবীন্দ্রনাথকে দেখানো হলো। বলা বাহুল্য, দোভাষিক ফর্মিকির মধ্যস্থতায় রবীন্দ্রনাথ সেদেশের উন্নতির দিকটাই কেবলমাত্র দেখতে পেলেন। ভিতরে ভিতরে
একনায়কত্বের যে বিভীষিকা সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তা কিন্তু কবিগুরুকে কিছুতেই তা কিন্তু কবিগুরুর কাছ থেকে সযত্নে গোপন রাখা হলো, তাকে দেখানো হলো না। যথারীতি রবীন্দ্রনাথ ঠাকুর একনায়ক নিষ্ঠুর শাসক মুসোলিনির প্রশংসায় আবারও পঞ্চমুখ হয়ে উঠলেন। মুসোলিনিও তাকে স্পিরিচুয়াল জায়ান্ট বা আধ্যাত্মিক দৈত্য বা আধ্যাত্মিক গুরু হিসাবে তিনি অভিহিত করলেন। অন্যদিকে সারা পৃথিবী জুড়ে যখন রবীন্দ্রনাথের সেই প্রশংসার বাণী ঘোষিত হলো, সারা বিশ্ব হতবাক হয়ে দেখল, শুনল, মানুষের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ কার প্রশংসা করছেন? বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা স্তব্ধ হলেন। একথা সম্পূর্ণ ঠিক যে প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর মুসোলিনির প্রতি বেশ আকৃষ্ট হয়েছিলেন। কেন আকৃষ্ট হয়েছিলেন? কারণ কবির মনে হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত ইতালিতে মুসোলিনি যে শৃঙ্খলা এবং কর্মতৎপরতা এনেছেন তা প্রশংসনীয়। কবিতার তার ডায়েরিতে লিখেছিলেন যে মুসোলিনির ব্যক্তিত্বের মধ্যে এমন একটি তেজ আছে যা ইতালিকে পুনর্গঠন করছে। আর এখানেই আমাদের মনে রাখতে হবে যে 1920-র দশকে ইউরোপে গণতন্ত্রের একটা ভয়াবহ সংকট চলছিল। সে সময় অনেক বুদ্ধিজীবী ভেবেছিলেন যে একজন শক্তিশালী একনায়ক হয়তো সমাজকে সঠিক পথে আনতে পারবেন। রবীন্দ্রনাথও সেই সময়ের সেই বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি বা ইন্টেলেকচুয়াল যে কনফিউশন তার শিকার হয়েছিলেন। তিনি ফ্যাসিবাদের অন্তরালে থাকা নৃশংসতা তখন দেখতে পাননি, কারণ তাকে কেবল সাজানো বাগান দেখানো হয়েছিল। আর এই কাজটি নিপুণভাবে করেছিলেন মুসোলিনির নির্দেশে সেই দোভাষিক ফর্মিকি, সেই ইতালীয় ভদ্রলোক যিনি কবিকে ক্রমাগত ভুল তথ্য সরবরাহ করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি কবির মুখে অনেক মিথ্যে বাক্যবন্ধ বসিয়ে দিয়েছিলেন, যা প্রকাশিত হয়েছিল সে সময়ের বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন প্রতিবেদনে। বলা বাহুল্য, এই সুগভীর ষড়যন্ত্রের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বিন্দু বিসর্গ টের পাননি। সারা বিশ্ব তো হতবাক হবেই, কিন্তু যা সত্য তা একদিন প্রকাশিত হবেই। ইতালি ছাড়ার পর কবি যখন সুইজারল্যান্ডে পৌঁছলেন, দেখা হলো তার সাথে তার পরম বন্ধু এবং ফরাসি নোবেলজয়ী সাহিত্যিক রমারোলার সাথে। রমারোলা ছিলেন একজন একনিষ্ঠ মানবতাবাদী সৃজনশীল মানুষ। তিনি কবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইতালির সেই ভয়ঙ্কর দিকটি যা মুসোলিনির সৈন্যরা, যাদেরকে বলা হয় ব্ল্যাক শার্টস, সেই সৈন্যরা, মুসোলিনির সেই ভয়ঙ্কর সৈন্যরা তার সেই ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক দিকটি কবির চোখ থেকে আড়াল করে রেখেছিলেন, তা দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন সাহিত্যিক রমারোলা কবিকে পরিষ্কার জানালেন যে সমাজতান্ত্রিক নেতা জিয়াকোমার নৃশংস হত্যাকাণ্ডের কথা। তিনি তুলে ধরলেন কিভাবে ইতালিতে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং বিরোধী কণ্ঠস্বরকে কিভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে, মানুষের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে। সব শুনে রবীন্দ্রনাথ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে নিজের অজান্তেই তিনি একজন একনায়কের প্রচারের ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছেন। এটি ছিল কবির জীবনের অন্যতম একটা বড় মানসিক আঘাত। ভুল বুঝতে পারার পর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি। 1926 সালের জুলাই মাসে তিনি লন্ডনের ম্যানচেস্টার গার্ডিয়ান সেই পত্রিকায় একটা দীর্ঘ চিঠি লিখলেন। সেখানে তিনি ফ্যাসিবাদের কঠিন সমালোচনা করলেন এবং মুসোলিনির শাসনের অন্ধকার দিকগুলো তিনি একে একে তুলে ধরলেন। তিনি সুস্পষ্টভাবে জানালেন যে শাসন মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে তা কখনো মহৎ হতে পারে না। এই ঘটনার পর ইতালির সংবাদপত্রগুলো, যারা কয়েকদিন আগেই
কবির গুণগান করছিল, পঞ্চমুখ ছিল কবির প্রশংসায়, সেই কবিকেই তারা পাগলাটে বুড়ো, অর্বাচীন ইত্যাদি বলে গালাগালি দিতে শুরু করলো। আর অচিরেই ইতালির একনায়ক শাসক মুসোলিনি তিনি হয়ে উঠলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক চিরশত্রু। আর অন্যদিকে রবীন্দ্রনাথের কাছে এটা ছিল সত্যের জয়। রবীন্দ্রনাথ এবং মুসোলিনির এই কাহিনী কেবল ইতিহাসের পাতায় ধূলি ধূসরিত কোনো গল্প গাথা নয়, কখনোই নয়। এটি বর্তমানের এবং ভবিষ্যতের বুদ্ধিজীবীদের জন্যও একটা বড় সতর্ক বার্তা। ক্ষমতার আলোয় থাকা কোনো বুদ্ধিজীবী যখন শাসকের কাছে নথি স্বীকার করে, প্রচারের ফাঁদে পা দিয়ে যখন শাসকের জয়গান করেন, তখন স্বাভাবিকভাবেই আমাদের রবীন্দ্রনাথের সেই ইতালি সফরের কথা আমাদের মনে পড়ে যাবে। সে সময় হয়তো জনগণের আদালতেই বুদ্ধিজীবীদের বিচার হবে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের শিখিয়েছেন যে ভুল করা মানুষের ধর্ম, কিন্তু সেই ভুল বুঝতে পেরে সাহসের সাথে তা প্রকাশ করা, সত্যকে স্বীকার করা, তা হলো প্রকৃত মনুষ্যত্ব। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত মুসোলিনিকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি জানতেন যে শিল্প আর সাহিত্যের মূল ভিত্তি হলো স্বাধীনতা। যেখানে স্বাধীনতা নেই সেখানে শিল্প নেই, সাহিত্য নেই, কোনো বিকাশও নেই। আজ কবিগুরুর 166তম জন্মদিন উপলক্ষে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। আজ এই পর্যন্ত। দেখা হবে এইরকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।